চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর প্রাণ হারিয়েছেন আরও ২ জন। এমভি আল বাখেরা নামের জাহাজটিতে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ ও বিস্তারিত তথ্য এবং তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুর প্রতিনিধি মোনাওয়ার কাননের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। রোববার চট্টগ্রাম কাফকো থেকে সার বোঝাই কার্গো জাহাজটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এদিন রাত থেকেই জাহাজটির সন্ধান পাচ্ছিল না নৌযানটির মালিক এইচপি এন্টারপ্রাইজ। সোমবার দুপুরের পর চাঁদপুর সদর থানার মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় পাওয়া যায় জাহাজটি। প্রত্যেকটা স্টাফের মারছে এবং কুপাইছে। তারটা স্টাফ মাস্টার, ওই জাহাজের মাস্টার আমাদের মাস্টারের কাছে বললো যে জাহাজের স্টাফের এমনভাবে কুপাইছে যে স্টাফ সব মরে গেছে। হয়তো কোনো কারণে তাদের সাথে মনে নাই, যার কারণে এখানে এসে এদের উপরে আঘাত করলে ৫ জন লোক জায়গায় মারা গেছে। বিশেষ করে এই সিজনটা যখন কুয়াশার সিজন আসে, শীতের সিজন আসে, তখন এই মাঝেরচর নামক এলাকায় এখানে যতক্ষণই চলুক রাত্রেবেলায় জাহাজ চালানটা অনিরাপদ। সাধারণত রাত্রেবেলা আমরা যখন এখানটা পার হই তখন এরকম ভয়ের মুখে পার হতে হয় যে কখন ডাকাত উঠে পড়ে। খবর পেয়ে কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনের মরদেহ ও ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। জাহাজের সার খোয়া না যাওয়ায় হত্যার কারণ নিয়ে স্পষ্ট নয় পুলিশ। নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার জানিয়েছেন, জাহাজে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি। আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, যদিও তদন্তাধীন বিষয়, তারপরেও যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে। না হলে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। চাঁদপুর কোস্টগার্ড জানিয়েছে, হাইমচর উপজেলার মেঘনার ঈশানবালা এলাকার পণ্যবাহী জাহাজ এমভি আল বাখেরা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাদের শরীরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এখানে নিয়মিত টহল চলে আর কি, আমাদের কোস্টগার্ডেরও চলে, আমাদের নৌ পুলিশেরও চলে। তবে আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরো বাড়াতে হবে। জাহাজটিতে ৮ জন নাবিক ছিলেন। ইলিয়াস কমল, মাই টিভি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও একই কথা জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের কোনো অবস্থায় দেশে প্রবেশ করতে দেয়া হবে না, তবে মিয়ানমারে যুদ্ধ চলায় যারা প্রবেশ করছে তাদের মানবিক দৃষ্টিতে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে বিজিবি দিবস ২০২৪ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো হবে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস ২০২৪-এর এই আয়োজন। এ সময় সীমান্তে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৭২ জন বিজিবি সদস্যকে প্রদান করা হয় সম্মাননা পদক। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবিকে সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোহিঙ্গাদের কোনো অবস্থায় দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান তিনি। যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থ করবে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে শুভেচ্ছা উপহার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে শহীদ হলেন ৫ই আগস্ট গুলিবিদ্ধ হওয়া ১২ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আরাফাত হোসাইন। রবিবার রাত 10:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরাফাত। সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হয় জুলাই অভ্যুত্থানের এই শহীদের। জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম সহ বিশিষ্ট ব্যক্তিরা। বিস্তারিত আমার করা একটি প্রতিবেদনে।
গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন আরাফাত। প্রায় ৪.৫ মাস সিএমএইচে ভর্তি থাকার পর রোববার রাতে মারা যান তিনি। জানা যায়, আরাফাতের বাবা বলেন, যে কারণে এত মানুষের প্রাণ গেল তার প্রকৃত বিচার করতে হবে। আমরা চাই এই দেশ সুন্দর এবং শৃঙ্খলা, আর যারা এই দেশের জন্য গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে প্রত্যেকের জন্য শহীদি মর্যাদা যেন যতদিন বাংলাদেশ থাকে সুস্থ বাংলাদেশ এবং শহীদি মর্যাদার জন্য পায়, এরকম কোনো মায়ের সন্তান যেন না হারায়। জানাজায় অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। আর সমন্বয়ক সার্জিস আলম বলেন, শহীদের সংখ্যা দিন দিন বাড়ছে, তাদের স্বপ্নকে যেন আমরা কোনোভাবেই ভুলে না যাই। কোন লক্ষ্য, কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে, আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে, আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজায় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তাদের যে আকাঙ্ক্ষা তা এগিয়ে নিতে সরকার সহ সবাইকে কাজ করতে হবে। এসএম তানবীর, মাই টিভি। যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর সেডাপ সেন্টারে এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও পূর্বে তারা সেই ক্ষমতা সঠিক উপায়ে কাজে লাগায়নি। তো আওয়ামী আমলে একটা প্রবণতা চালু হয়েছিল, দোষী সাব্যস্ত হওয়ার আগেই, অপরাধের বিচার হওয়ার আগেই দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা। মানে বাংলাদেশের জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল এটাকে। তা আমি একজন খুব সাধারণ মানুষ মনে করি নিজেকে। আমি সবসময় বলতাম, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম, এত নিপীড়কে পরিণত হতে পারে না। বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলে কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন। এটা একটু বলে রাখলাম, সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে, স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত। গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, এটা হচ্ছে বেজ। ভোটের অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আবারও ৫ আগস্টের মতো জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। এদিকে পৃথক এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাতের আধারে সংস্কারের মাস্টার প্ল্যান করা হলে তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। ইউসুফ আলীর রিপোর্ট। ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে সদর উপজেলা বিএনপি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের অধিকার ও ন্যায় বিচার আদায়ে সবাইকে আবারও রাজপথে নেমে আসতে হবে। দেশে সংস্কার চান নাকি হাসিনার নৌকায় যাবেন, সিদ্ধান্ত জনগণের। ফ্যাসিস্ট হাসিনার অপকৃতি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না। সে চুরি করছে, 28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে। প্রতি বছর 12,000 কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে, আর আমরা খাবার পাই না, আমাদের ওইদিন বেতন পায় না। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তবে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য। তিনি বলেন, ধর্মকে পুঁজি করে ভারতের সহায়তায় ফায়দা লুটতে চায় আওয়ামী লীগ। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ, আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ
যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এরা বিভ্রান্ত করতেছে, বিশ্বকে জানাতে চায় যে বাংলাদেশে যেটা হয়েছে এটা জনগণের বিদ্রোহ নয়, এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধা দল আয়োজিত মিলাদ মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সংস্কার বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারকে কাজ করতে হবে। ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবে, তো সেটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এই যে খুন কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি, অনেক খুনের সহযোগী ছিল ভারত, আজকে অনেক লোককে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা তদন্ত হবে। গণতন্ত্র শূন্য করা এবং জন শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই এটা অস্বীকার করা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমার মনে হয় শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। হাসিনাকে ফেরাতে ভারতকে দেয়া চিঠি প্রসঙ্গে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সিলেটে তিনি আরো বলেন, সরকারের সব কাজ যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়, তবে প্রত্যাশা অনেক। অংশীজনের সাথে আলোচনা ও সংস্কারের পরেই নির্বাচন করা হবে। অভ্যুত্থানের রায় একটি ন্যূনতম রাজনৈতিক ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের অসম্মান কাম্য নয়। বিকেলে সিলেটে গণসংহতি আন্দোলন সিলেট জেলা কর্তৃক আয়োজিত কেমন বাংলাদেশ চাই শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর মধ্যে তাদের অনেকগুলো সাফল্য আছে, কিন্তু একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, এইসব বিষয়ে এখনও মানুষের ক্ষোভ আছে এবং নিয়ন্ত্রণের জায়গাগুলোতে এখনও পর্যন্ত নানা দুর্বলতাও দেখা যাচ্ছে। আমরা যেটা মনে করি যে সরকার তো আসলে এই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেই কাজ করে, তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে পতিত ফ্যাসিস্টদের দোসররা যেভাবে প্রতিষ্ঠানগুলোকে কোনো কোনো ক্ষেত্রে অকার্যকর করে রাখার চেষ্টা করছে, সেই সব জায়গায় সরকারকে আরও অনেক কঠোর হতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য এই পুরো রাষ্ট্রশক্তিকে যতটা পুনর্গঠন করা দরকার তত দ্রুততার সাথে তারা সেটা করবেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকাল 10:30টায় তাকে সমাহিত করা হয়। এই সময় তার ছেলে মোয়াজ আরিফ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হয়। আইনজীবী হিসাবে উনি কীরকম সেটা তো বাংলাদেশ মানুষ সবাই জানে। বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম। তো আজকে উনি নেই আমাদের মাঝে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করবো আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ। আগে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেন দরবারের মধ্যেই নতুন করে আসছে শরণার্থীরা। এই জটিল সমস্যার সমাধানে বিগত সরকারের পরিকল্পনায় ভুল ছিল উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেছেন, সংকট মোকাবেলায় বিকল্প চিন্তা করতে হবে। এসএম আরিফের রিপোর্ট। সীমান্তে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। সরকারি তথ্য মতে গত 2 মাসে রাখাইন থেকে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 60,000 রোহিঙ্গা। দীর্ঘ সময় ধরেই বাংলাদেশে আশ্রয়ে আছে প্রায় 22 লাখ রোহিঙ্গা শরণার্থী। নানা সময়ে সিদ্ধান্ত নিলেও এখনও তাদের প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। তার উপর সীমান্তের ওপারে দীর্ঘ লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তাতে রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন আশঙ্কা। ক্রিটিক্যাল যেই এলাকাগুলো সেগুলো তারা দখলে রাখবে, তারপর
কি হবে সেটা দেখা যাচ্ছে, কারণ আরাকান আর্মিও বড় আকারে তারা তাদের সার্বভৌমত্ব হয়তো বাড়াতে চাচ্ছে, কিন্তু স্বাধীন দেশ চাচ্ছে এটা কখনোই কিন্তু তারা বলেনি। তারাও ভালো করেই জানে যে ওই মিয়ানমারের মধ্যেই থাকতে হবে, কিন্তু তারা চাচ্ছে আরও বড় আকারে যেন তাদের অধিকারটা যেন আরও প্রতিষ্ঠিত হয়। রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি বিগত সরকার, এমন মন্তব্য করে এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জানান সংকট মোকাবিলায় করতে হবে বিকল্প চিন্তা। অনেকের কিন্তু আলাদা ফ্ল্যাগ আছে, এমনকি আলাদা মিলিটারি আছে, তারপর একটা দুটোর আবার আলাদা কারেন্সিও আছে। তো এরকম যেহেতু একটা মিয়ানমার, আমাদের যেটা প্রথম থেকেই ভুল হয়ে গেছে এই ফ্র্যাগমেন্টেড সোভারেন্টি যেটাকে বলছি বা খণ্ডিত সার্বভৌমত্ব, এটা জেনেই কিন্তু তাদের সাথে আমার কাজ করা উচিত ছিল প্রথম থেকেই। সেই জায়গায় একটা আমাদের দিক থেকে ঘাটতি ছিল। সরকার লেভেলে হয়তো এক ধরনের সম্পর্ক থাকতে পারে বা নেগোসিয়েশন চলতে পারে, কিন্তু যেটা উচিত ছিল আমাদের দিক থেকেও সেটা অন্য যে ট্র্যাকগুলো আছে, ট্র্যাক 2, ট্র্যাক 3, এগুলো বাড়ানো উচিত ছিল। অল্প সময়ে রোহিঙ্গা সংকট নিরসন সম্ভব নয় উল্লেখ করে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ জানান মিয়ানমারের সব পক্ষের সাথেই সম্পর্ক উন্নয়ন জরুরি। আমি যদি একটার সাথে করি জাস্ট বিকজ সে আমার বর্ডারে আছে বলে, তাহলে হবে না। আমার দেখতে হবে পুরো মিয়ানমারকেই দেখতে হবে, এবং সবার সাথে যদি আমার সম্পর্ক থাকে, আসা যাওয়া করে, তাহলেই আমি ওই নেগোসিয়েশনে আমার যেই স্বার্থটা সেটা আমি মনে করি যে রক্ষা করাটা সহজ হয়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে ঢাকায় সাজ রব। উৎসব পালনে প্রস্তুত হচ্ছে গির্জাগুলো। গোশালা, ক্রিসমাস ট্রি, যজ্ঞবেদী সাজানো হচ্ছে বর্ণিল সাজে। উৎসব উপলক্ষে বড়দিনে বাণী দিয়েছেন আর্চবিশপ বিজয় এন্ড ডি ক্রুজ। বাণীতে ছাত্র জনতার বিপ্লবকে নতুন স্বপ্ন আখ্যা দিয়ে তিনি জানান, বাংলাদেশ হবে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও উন্নত একটি দেশ। প্রতিবারের মতো এবারেও গির্জায় সকল অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা করেন আর্চবিশপ। আমরা অনেক প্রত্যাশা করি, অনেক স্বপ্ন দেখি এই বাংলাদেশটা হয়ে উঠবে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং ভ্রাতৃত্বের উন্নত একটা দেশ। আমরা প্রার্থনা করি এই সরকারের জন্যে, যাতে এই যে আমাদের নতুন স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্নগুলো পূরণ হয়। জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে মৌলভীবাজার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল করেছে একনেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি বাতিল করা হয়। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, একনেক সভায় ১,৯৭৪ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজার, এটাকে বাদ দেওয়া খুব সোজা, কারণ এই অঞ্চলটা হলো একটা আমাদের নিজেদের দেশীয় আইন অনুযায়ী একটা জীববৈচিত্র্যের সংরক্ষিত এলাকা, এবং এখানে যদি একটা ইকো পার্ক করা হয় পর্যটনের জন্য, তাহলে কিন্তু সমীক্ষা করে দেখা গেছে যে এই জীববৈচিত্র্য, বিশেষ করে হাতিদের চলাফেরা এবং অন্যান্য যেই জীবজন্তু আছে যত প্রজাতির, এগুলোর ভীষণ ক্ষতি হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সূরচৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সূরচৌধুরী ও মেয়ে নন্দিতা সূরচৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে রোববার এ মামলা করে দুদক। এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সূরচৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সূরচৌধুরী ও কন্যা নন্দিতা সূরচৌধুরীর আয়কর নথি জব্দ করা হয়। গত বছরের অগাস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে SK সুর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের 29 মার্চে SK সুরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি।
গেল 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 93 জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে। ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশের ঊর্ধ্বতনরাও মাঠ পর্যায়ে রাতভর তৎপর রয়েছেন বলে জানান তিনি। গ্রেপ্তার ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পায় সে বিষয়ে পুলিশের প্রসিকিউশন শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এইগুলো 93 জনেই পেশাদার, ওইভাবে আমি বলি নাই। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পেশাদার আছে যারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে এবং জামিন পেয়েছে। কিছু জায়গা যেখানে সচরাচর ইয়ার মুভমেন্টটা কম হয়, এই সমস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করতেছি, আমরা টিম লাগাইছি এবং এই অভিযানটা যতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন মনে করব যে এইটা উল্লেখযোগ্য হারে এই চাঁদাবাজি বা ছিনতাইকারী এইটা কমে না আসে, ততদিন পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকবে।